ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এডু পয়েন্ট চ্যানেল। আমরা আগের দিন মেজারমেন্ট রিভলিউশনের যে ক্লাস পরপর করে যাচ্ছি তারই আর একটা ছোট্ট পার্ট আজকে নিয়ে চলে এসেছি। আজকের পার্টটা খুব ইন্টারেস্টিং এবং ছোট হলেও খুব এফেক্টিভ, যেটা আইটেম অ্যানালিসিসের উপরে। আমরা আইটেম অ্যানালিসিসের 3টে পার্ট করব, তার মধ্যে আজকে প্রথম পার্ট 1। তো পার্ট 1 থেকে আমরা আইটেম অ্যানালিসিস কি, আইটেম অ্যানালিসিসের সম্বন্ধে আমরা কী কী জানতে পারি, কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের এমসিকিউ আসতে পারে যদি কখনো আসে, এসএলএসটির ক্ষেত্রে হোক বা অন্যান্য কিছু ক্ষেত্রে হোক না কেন, নেট সেটের এক্সামিনেশন এগুলোতে। তাহলে আইটেম অ্যানালিসিস কি আজকে আমরা জেনে নিই। তো সবাইকে আবার অনুরোধ রইল যে চ্যানেলটা যদি ভালো লাগে বা চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে। তো চলো দেখে নিই যে হোয়াট ইজ আইটেম অ্যানালিসিস। তার আগে আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে এনেছি। 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। পরের স্লাইডের উত্তর আছে, তাও আমি তোমাদের প্রশ্নগুলো একবার রিপিট করছি যে নিচের কোনটি বা নিম্নোক্ত কোনটি আইটেম অ্যানালিসিসের প্রধান উপাদান। তার মধ্যে 4টি অপশন রয়েছে, একটা আইটেম ডিফিকাল্টি, একটা আইটেম ডিসক্রিমিনেশন, একটা টেস্ট রিলায়েবিলিটি, একটা হচ্ছে ডিস্ট্রাক্টর অ্যানালিসিস। তো এটার অ্যান্সার কি হবে তোমরা সবাই ভিডিওটা পজ করে বলার চেষ্টা করবে। দ্বিতীয় যে প্রশ্ন, যে সূচক দ্বারা বোঝা যায় যে একটি প্রশ্ন সহজ নাকি কঠিন। তাহলে কোন সূচকের দ্বারা আমরা বুঝতে পারবো যে প্রশ্নটা কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে। তারও 4টি অপশন রয়েছে, আইটেম ডিসক্রিমিনেশনের দ্বারা, নাকি ডিস্ট্রাক্টর অ্যানালাইসিসের দ্বারা, নাকি আইটেম ডিফিকাল্টির জন্য হয়, নাকি স্ট্যান্ডার্ড এররের জন্য হয়। ঠিক আছে, তো সেটা তোমরা বলবে, আমি পরের স্লাইডের অ্যান্সারগুলো বলছি। তৃতীয় নম্বর প্রশ্ন যেখানে আছে যে একটি প্রশ্নে যদি সকল শিক্ষার্থী সঠিক উত্তর দেয় তবে তার ডিফিকাল্টি ইন্ডেক্স কত হবে। ঠিক আছে, 4টি অপশান আছে। এবং শেষ যে প্রশ্নটি আছে যে যদি একটি প্রশ্নের ডিফিকাল্টি ইন্ডেক্স 0.2 হয় তাহলে প্রশ্নটি কেমন, সহজ নাকি কঠিন নাকি মাঝারি নাকি প্রশ্নটি ত্রুটিপূর্ণ। আমরা কখন বলবো সেটা আমরা জেনে নেব। চলো পরের স্লাইড অ্যান্সারগুলো দেখি। দেখো অ্যান্সারগুলো দেওয়া রয়েছে যে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল যে নিজের কোনটি আইটেম বিশ্লেষণের বা আইটেম অ্যানালিসিসের উপাদান নয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে টেস্ট রিলায়েবিলিটি। কেন টেস্ট রিলায়েবিলিটি? কারণ বাকি 3টে যে আইটেম ডিফিকাল্টি, আইটেম ডিসক্রিমিনেশন এবং ডিস্ট্রাক্টর অ্যানালিসিস হচ্ছে আইটেম অ্যানালিসিসের কিন্তু 3টি উপাদান। ঠিক আছে, যে সূচক দ্বারা বোঝা যায় যে একটি প্রশ্ন সহজ নাকি কঠিন তাকে কি বলে, আমরা এটাকে আইটেম ডিফিকাল্টি বলতে পারি। অর্থাৎ আইটেম ডিফিকাল্টির মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন সহজ নাকি কঠিন সেটা পরিমাপ করতে পারি। আইটেম ডিসক্রিমিনেশনের মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি, আমরা ভালো শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থী, মানে যারা পড়াশুনো করে এসছে এবং যারা পড়াশুনো না করে আন্দাজ হয়তো এমসিকিউতে টিক মেরে পাস করে গেছে। সুতরাং এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু করতে পারে আইটেম ডিসক্রিমিনেশনের মাধ্যমে। আর ডিস্ট্রাক্টর অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি যে কোন আইটেম বা কোন অপশানটি, এমসিকিউতে তো 4টি অপশান বা 3টি অপশান, যেখানে যে কটা অপশানই থাকুক না কেন, কোন অপশানটি সবথেকে বেশি কার্যকর, কোন অপশানটি ত্রুটিপূর্ণ। ঠিক আছে, সেটা কিন্তু নির্ণয় করতে আমাদের সাহায্য করে। ঠিক আছে, একটি প্রশ্নে যদি সকল শিক্ষার্থী সঠিক উত্তর দেয় তবে তার ডিফিকাল্টি ইন্ডেক্স কত হবে, 1 হবে। কারণ 100 জন যদি শিক্ষার্থী হয়, 100 জনের মধ্যে 100 জনই রাইট অ্যান্সার দিয়েছে, তাহলে তার ইন্ডেক্স কত হবে, 1 হবে। এটা আরও ক্লারিফাই করবো পরের স্লাইডে। নেক্সট হচ্ছে যদি একটি প্রশ্নের ডিফিকাল্টি ইন্ডেক্স 0.2 হয় তবে প্রশ্নটি কী হবে, কঠিন হবে। কারণ আমরা সবসময় মাথায় রাখবো আইটেম ডিফিকাল্টির মান যত কম হবে তত প্রশ্ন কঠিন হবে, যত বেশি হলে প্রশ্ন সহজ হবে। ঠিক আছে, চলো দেখে নিই যে হোয়াট ইজ আইটেম অ্যানালিসিস, তাহলে ক্লিয়ার হবে। যে প্রথমতই যেটা আছে যে আইটেম অ্যানালিসিস কী, বা যেটাকে আমরা বাংলায় পদ বিশ্লেষণ বলে থাকি। এটা একটি স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস মেথড আমরা বলতে পারি, যার মাধ্যমে আমরা নির্ণয় করি যে প্রতিটি প্রশ্নে, মানে আইটেম বলতে আমরা এখানে খুঁজি যে একটি প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে আমরা আইটেম বলি। তাহলে প্রতিটি প্রশ্নে আইটেমের বা প্রশ্ন বা আইটেমগুলোর গুণমান কেমন, সেই আইটেম বা প্রশ্নগুলো কতটা কার্যকরী, কত কার্যকরীভাবে শিক্ষার্থীর পারদর্শিতাকে পরিমাপ করতে চাইছে, বা ওই যে বললাম ভালো শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারছে, সেটা যাচাই করতে আমাদের আইটেম অ্যানালিসিস সাহায্য করে। তাহলে আইটেম অ্যানালিসিসের মেইন কাজ হচ্ছে প্রশ্নপত্রের মান উন্নয়ন করা, দুর্বল বা বিভ্রান্তিকর প্রশ্নগুলোকে চিহ্নিত করে সেগুলোকে এলিমিনেট বা বাদ দেওয়া, অকার্যকর বা বিভ্রান্তিকর অপশান অপসারণ করা, মানে ডিস্ট্রাক্টর যেগুলোকে আর কি রেলেভেন্টস নয়, রেলেভেন্ট টু দ্য অবজেক্টিভস আর রেলেভেন্ট টু দ্য পার্টিকুলার কোয়েশ্চেন পেপার। ভবিষ্যতের জন্য ভালো আইটেম সংরক্ষণ করা, অর্থাৎ পরবর্তীকালে সেই আইটেমগুলোকে যেন আমরা আবার কোনো না কোনো প্রশ্নে দিতে পারি। দেখো আইটেম অ্যানালিসিসের 3টি উপাদান কী কী, আইটেম ডিফিকাল্টি যেটাকে আমরা পি ভ্যালু দ্বারা নির্ণয় করে থাকি, নেক্সট হচ্ছে আইটেম ডিসক্রিমিনেশন যেটাকে আমরা ডি ভ্যালু দ্বারা নির্ণয় করে থাকি, আর একটা হচ্ছে ডিস্ট্রাক্টর অ্যানালিসিস। আইটেম অ্যানালিসিস
এর মধ্যে 3টি উপাদান তাহলে কি কি? আইটেম ডিফিকাল্টি, আইটেম ডিসক্রিমিনেশন আর ডিস্ট্রাক্টর অ্যানালিসিস। আইটেম ডিফিকাল্টি কি? কতজন শিক্ষার্থী নির্দিষ্ট কোনো একটি আইটেমের পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত। মূলত আইটেম ডিফিকাল্টি 0 থেকে 1 এর মধ্যে থাকে। 2 নম্বর হচ্ছে যে আইটেম ডিসক্রিমিনেশনের মাধ্যমে আমরা প্রশ্নটি ভালো নাকি খারাপ এটি আলাদা করতে পারি বা এটি নির্ণয় করতে পারি যে প্রশ্নটি ভালো শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থীদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি কিনা। ঠিক আছে? সেটা ডিস্ট্রাক্টর অ্যানালাইসিসের কাজ। আর আইটেম ডিসক্রিমিনেশনের কাজ। আর ডিস্ট্রাক্টর অ্যানালাইসিসের কি কাজ? যে ভুল অপশনগুলো কতটা কার্যকর। অর্থাৎ একটা এমসিকিউতে 4 টি অপশন থাকছে, যেন অপশন 1, 2, 3, 4 4 টি অপশন আছে। তার মধ্যে সাপোজ ধরলাম যে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন 2 বাদ দিয়ে বাকি যে অপশনগুলো আছে 1, 3 অ্যান্ড 4 এই অপশনগুলো কতটা কার্যকর, কতটা কার্যকরীভাবে শিক্ষার্থীদের মধ্যে কনফিউজ ক্রিয়েট করতে পারছে যাতে শিক্ষার্থীরা 2 এর জায়গায় 3 অ্যান্সার মারে। তাহলে সেটা নির্ণয় করতে সাহায্য করে ডিস্ট্রাক্টর অ্যানালিসিস। তবেই তো পার্থক্য করতে পারবো যে কে গেস করে অ্যান্সার দিচ্ছে আর কে সত্যি পড়াশোনা করে সঠিক উত্তর জেনে অ্যান্সার দিচ্ছে। তো সেটা আমরা কি করে বুঝবো? না সেটা ডিস্ট্রাক্টর অ্যানালিসিসের মাধ্যমে বুঝবো। আজকে আমরা একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে যে আইটেম ডিফিকাল্টি। আইটেম ডিফিকাল্টি বা আইটেমের কাঠিন্যতা বলতে কি বোঝায়? না একটি নির্দিষ্ট প্রশ্ন বা আইটেমের পরিপ্রেক্ষিতে বা একটি নির্দিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে কতজন শিক্ষার্থী সেই প্রশ্নটির সঠিক অ্যান্সার দিয়েছে বা কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে? সেটাকেই আমরা বলবো যে আইটেম ডিফিকাল্টি। অর্থাৎ যখনই আইটেম ডিফিকাল্টির কথা আসবে মাথায় রাখবে যে কতজন শিক্ষার্থী সেই প্রশ্নটিতে সঠিক বা ঠিক অ্যান্সার দিয়েছে। এবং এটা পরিমাপ করার জন্য একটা সূত্র আছে কি? যে P = সঠিকভাবে উত্তর দেওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং মোট মোট শিক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ সেই আইটেমে কতজন শিক্ষার্থী অ্যান্সার করছে। সাপোজ ধরে নাও একটা পরীক্ষায় 100 জন যদি পরীক্ষা দেয়, তার মধ্যে ধরে নাও 1 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে 70 জন অ্যাটেম্প্ট করেছে। তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে কিন্তু 70। ওকে? আর সঠিকভাবে উত্তর দেওয়ার সংখ্যা অর্থাৎ এই ৭০ জনের মধ্যে সেই প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে ৪০ জন। তাহলে উপরে হবে ৪০। তাহলে 40/70। ওকে? তো এইটা হচ্ছে গাণিতিক সূত্র আইটেম অ্যানালিসিস নির্ণয় করার ক্ষেত্রে এবং আইটেম ডিফিকাল্টি নির্ণয় করার ক্ষেত্রে, এবং আইটেম ডিফিকাল্টির মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে এবং যদি 0.70 র উপরে থাকে তাহলে সেই আইটেমকে আমরা আইটেম ডিফিকাল্টির মান যদি এই সূত্রতেই আমাদের 0.70 র উপরে হয় তাহলে আমরা সেটাকে সহজ হিসেবে ধরবো এবং প্রশ্নের ধরন অর্থাৎ প্রশ্নটা সহজ বা পার্টিকুলার আইটেমটি সহজ ছিল এটা আমরা ধরে নেব এবং অধিকাংশ শিক্ষার্থী সেই আইটেমটা প্রশ্নটিতে বা সঠিক অ্যান্সার দিয়েছে এটা আমরা ধরে নেব। 0.3 থেকে 0.7 থাকলে সেটাকে মডারেট এবং এটার মান আদর্শ বা ভালো প্রশ্ন হিসেবে সেটাকে চিহ্নিত করব। অর্থাৎ যে আইটেম ডিফিকাল্টি বা যে প্রশ্নটির আইটেম ডিফিকাল্টি ভ্যালু 0.3 থেকে 0.7 এর মধ্যে থাকবে সেটাকে ভালো বা আদর্শ প্রশ্ন হিসেবে ধরবো এবং 0.3 নিচে থাকলে সেটাকে আমরা কঠিন আইটেম হিসেবে ধরবো বা কঠিন প্রশ্ন হিসেবে ধরবো এবং খুব কম শিক্ষার্থী সেটা সঠিক উত্তর দিয়েছে বলে ধরে নেব। উদাহরণ সহ দেখো যে ধরা যাক একটি এমসিকিউতে 100 জন শিক্ষার্থী দেওয়া হলো এবং 80 জন শিক্ষার্থী সঠিক উত্তর দিল। অর্থাৎ দেখো একটা এমসিকিউ প্রশ্নে 100 জন শিক্ষার্থীকে দেওয়া হলো, অর্থাৎ 100 জন শিক্ষার্থী সেই পার্টিকুলার প্রশ্নটা অ্যাটেম্প্ট করেছে। তাহলে n এখানে 100 হবে এবং 80 জন শিক্ষার্থী সেটার সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে 80/100 হবে, তাহলে অ্যান্সার কি আসছে 0.80। তাহলে 0.80 হলে অ্যাকর্ডিং টু দ্য চার্ট কি হবে? না অ্যাকর্ডিং টু দ্য চার্ট যদি তুমি দেখো যে 0.7 এর উপরে যাচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে পড়ছে, তাহলে আইটেমটি সহজ ছিল এবং অধিকাংশ শিক্ষার্থী এটা সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে প্রশ্নটি খুব সহজ এবং অধিকাংশ শিক্ষার্থী এটি সঠিক অ্যান্সার দিয়েছে। সুতরাং এটা মাথায় রাখবে। ওকে? চলো আজকে এই অবধি। আমরা আজকে আইটেম ডিফিকাল্টি জেনে নিলাম। নেক্সট দিন আমরা আইটেম ডিসক্রিমিনেশন জানবো এবং ডিস্ট্রাক্টর অ্যানালিসিসটা শিখে নেব। তো সবাই ভালো করে বিষয়টা জেনে নেবে, বুঝে নেবে। কোথাও কনফিউশন থাকলে কমেন্ট বক্সে লিখবে এবং এই ভিডিওটা যথাযথভাবে শেয়ার করে দেবে। ওকে?